পেহেলগামে হামলা, ভারতের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের। যুদ্ধের হুঁশিয়ারি, মোদীকে পূর্ণ সমর্থন রাহুলের। সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের। শেখ হাসিনাকে শক্তিশালী করা ব্যক্তিরা এখনো কিভাবে বহাল তবিয়তে? প্রশ্ন রিজভির। হাসিনাকে ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সাথে ভালো সম্পর্ক হবে না, সার্জিসের মন্তব্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালাতে জামাত আমিরের আহ্বান। অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের সুফল দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ, ফরহাদ মাজহারের অভিযোগ। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানীতে চলছে হাসপাতালের কার্যক্রম। সেবার নামে ব্যবসায় নামলেও নেই মানুষের সাড়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগের কড়া জবাব দিতে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ইসলামাবাদ। দেশ দুটির মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে বিশ্বকে সতর্ক থাকতে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পাকিস্তান ভারতকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার ঘটনায় পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধপূর্ব পরিস্থিতি বিরাজ করছে। হামলার ঘটনায় ভারতের আঙুল যখন পাকিস্তানের দিকে, তখন পাকিস্তানের পার্লামেন্ট থেকে প্রত্যাখ্যান করা হলো সব ধরনের অভিযোগ। উল্টো দেয়া হলো কড়া হুঁশিয়ারি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, দেওয়া হবে যে কোনো শত্রুমূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব। এর আগে ব্রিটিশ স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পেহেলগামে পর্যটক হত্যা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় জম্মু কাশ্মীরের সুচেতগড়ে ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এর আগে আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয় ভারত সরকার। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দল সমর্থন দেবে বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এই ইস্যুতে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে ইতালির স্থানীয় সময় শুক্রবার দুপুর 2:15 রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট লুকা মারারেসে ও ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কোয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। আজ সকালে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে আবারও সেন্ট পিটার্স স্কোয়ারে যাবেন প্রধান উপদেষ্টা। রবিবার সকালে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিজুমিচিনো বিমানবন্দর থেকে ডক্টর ইউনুস বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল এখনো শেষ হয়নি, আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিজভী বলেন, আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে, যারা প্রাণ দিয়েছে তাদের কি জবাব দেওয়া হবে? বিচারপতি খায়রুল হক কেন এখনো গ্রেফতার হয় না প্রশ্ন রেখে রিজভী বলেন, শেখ হাসিনার হাতকে যারা শক্তিশালী করেছে তারা কিভাবে এখনো বহাল তবিয়তে, তারা কিভাবে ধরাছোঁয়ার বাইরে? এরাই গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার হরণকারী উল্লেখ করে রিজভী বলেন, তারা শাস্তির আওতায় না আসলে কিভাবে হবে? শেখ হাসিনাকে এরাই ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ করে দিয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা যে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি, মোটামুটি একটা স্বস্তির মধ্যে দিন যাপন করলেও এখনো কিন্তু ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলা, সেই মামলা থেকে কিন্তু সবাই অব্যাহতি পায়নি। এর মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই কখনো কখনো। এটা অত্যন্ত দুঃখজনকই শুধু নয়, বিপজ্জনকও বটে। কোনোভাবেই ফ্যাসিবাদের
আওয়াজ যদি উঠে বাংলাদেশের এই মাটিতে, তাহলে আমরা জাহিদের আত্মার কাছে কি জবাব দিব, আহনাফের আত্মার কাছে কি জবাব দিব, ওসমান গনির আত্মার কাছে কি জবাব দিব, আবু সাইদের কাছে আমরা কি জবাব দিব? তার তুলে দেওয়া পতাকাটি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, ইউনূস সরকারের প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারীর নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে। শুক্রবার বিকেলে লৌহজংয়ের পদ্মাপাড়ে শিমুলিয়া ঘাট এলাকায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান রিপন আরও বলেন, যারা শেখ হাসিনাকে বেশ বেশ বলে হাতে তালি দিয়েছেন তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন। এতে দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এ সময় তিনি শিমুলিয়া ঘাট এলাকায় নদীবন্দর, লঞ্চঘাট, দোকানপাট এবং গাড়ি পার্কিংয়ের নামে চাঁদা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন। সমাবেশে সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন করা ও শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট ও হাসপাতাল নির্মাণ সহ 11 দফা দাবি তুলে ধরা হয়। শেখ হাসিনাকে ফেরত দেয়া না পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার জোর দাবি তোলা হয় রাজধানীর বিভিন্ন সভা সমাবেশ থেকে। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা ও শাপলা চত্বর গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে শহীদী সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনেরা। এ সময় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার জোর দাবি তোলেন স্বজনেরা। সরকারের কাছে একটাই দাবি যে আমার ছেলেরা যেভাবে হত্যা করছে এইভাবে যেন স্বৈরাচার শেখ হাসিনারে এই বাংলার মাটিতে আইনা যেন ফাঁসি দেয়। আমার চাওয়া ফাঁসি, আর কিছু না। আমরা দেখছি আওয়ামী পুনর্বাসনের একটি সফট রেস চলছে। আজকে রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা মিছিল করছে। সংস্কারের আমি মনে করি প্রথম মূল মন্ত্র হলো বিচার। যদি বিচার না করে এই সংস্কার নামে প্রহসন করে ক্ষমতা দীর্ঘায়ন করার দরকার নাই। সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দেশের শত্রু পলাতক শেখ হাসিনাকে ফেরত দিলেই ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হতে পারে। এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমাবেশ থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হয়। 24-এর গণহত্যায় যে 2000 ভাই রক্ত দিয়ে শহীদ হয়েছে, যে 25,000 প্লাস ভাই আজকে আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে, সেই আহত নিহত পরিবারদের পক্ষ থেকে বলছি, এই বাংলাদেশে আওয়ামী লীগকে আর পুনর্বাচিত হতে দেব না আমরা। ছাত্র জনতা রাস্তায় নেমে আসছে শুধুমাত্র মনের থেকে আওয়ামী লীগকে ব্যান করে দিতে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জোর দাবি তোলা হয় সমাবেশ থেকে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ময়মনসিংহের জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান কমিশন আগে স্থানীয় নির্বাচন দিলে মানুষের উপকার হবে। এতে কমিশনের অ্যাসিড টেস্টও পরীক্ষা হয়ে যাবে। এছাড়া তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণরা হলো এদেশের ভবিষ্যৎ নেতা। যতদিন পর্যন্ত তরুণদের ন্যায্য দাবি পূরণ না হবে ততদিন এই লড়াই থেকে বিশ্রাম নেওয়া যাবে না বলেও জামাতের আমির মন্তব্য করেন। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে।
আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে বলেছেন কবি চিন্তক ফরহাদ মজহার। রাজধানীতে বিশুদ্ধ পানি নিশ্চিতের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, যে সরকার বোতলে পানি বেচে সেই সরকার জনগণকেও বেচতে পারে বলেই মন্তব্য করেন তিনি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য রাজধানীর মোড়ে মোড়ে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ভাব বৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর ও গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ নামের 3টি সংগঠন। অন্তর্বর্তী সরকারের কাছে বিনামূল্যে নিরাপদ পানি নিশ্চিতের দাবি তুলে ধরেন বক্তারা। মধ্যবিত্তের মতো গুছায় কথা বলতে পারে না, দাবি তুলতে পারে না, বা তাদের কথার কণ্ঠস্বর আমরা টেলিভিশনে শুনি না, আমরা পত্রিকায় শুনি না, তাদের পক্ষ হয়ে আমরা কথা বলতেছি। এই ঢাকা শহরে পানিগুলো খুব দূষিত, ড্রামের পানি 4 দোকানে থাকে। আমরা এই জন্য আমার কাছে একটাই দাবি, আমরা সরকারের কাছে একটু ভালো পানি আমরা চাই। কুয়াশা থেকে যে পানিটা আসে, আমার যতদূর জানা মতে বুড়িগঙ্গা বা শীতলক্ষার পানিকেই করে, তাহলে সেটা কিন্তু তারা বিশুদ্ধ বা নিরাপদ করার জন্য কতটুকু ভূমিকা রাখছে প্রশ্ন। এ সময় পানি কমিশন গঠনের দাবি করে ফরহাদ মজহার বলেন, পানি সমষ্টিগত সম্পদ, কোনো কোম্পানির হাতে এই সম্পদ সরকার তুলে দিতে পারে না। যে সরকার পানির উপর জীবের অধিকার, নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে এবং এরকম পানি বেচে এই সরকার যে কোনো সময় তার মানুষদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে এ সময় সমালোচনা করেন তিনি। গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, গণ অভ্যুত্থানের তার যেই পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল, সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণ অভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। বিনামূল্যে সুপেয় পানি নিশ্চিত না হলে জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিলের হুঁশিয়ারি দেন বক্তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করল নতুন আরেকটি দল। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলটির নাম জনতা পার্টি বাংলাদেশ। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ ঘটে। নতুন এই রাজনৈতিক দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব হিসেবে শওকত মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে কল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করবে দলটি। তারা বলেন, সকল ধর্মীয় জঙ্গিবাদ ও উগ্রতাকে নিরুৎসাহিত করে সব মত পথের বিভাজন মুছে ফেলে জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণকে লক্ষ্য হিসেবে প্রাধান্য দিয়েছে জনতা পার্টি। অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেন, নিরাপদ সড়ক চাই বাস্তবায়নে দীর্ঘ 32 বছরে কোনো রাজনৈতিক দলের সহযোগিতা পাননি তিনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বেশ কিছু হাসপাতালের কার্যক্রম। পরিবেশের ছাড়পত্র ছাড়া যেখানে হাসপাতাল নির্মাণে প্রশ্ন ওঠে না, সেখানে বছরের পর বছর খোদ রাজধানীতে চলছে হাসপাতালগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের নাকের ডগায় নিয়মের তোয়াক্কা না করে হাসপাতাল পরিচালনা হলেও নেই কার্যকর ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরিবেশের ছাড়পত্র তৈরির নীতিমালায় পরিবর্তন না আনলে বদলাবে না পরিস্থিতি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিয়ে রাজধানীতেই চলছে অনিয়মের প্রতিযোগিতা। অভিজাত এলাকায় স্বাস্থ্যসেবার পসরা বসালেও নেই চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা। যতটুকু আছে তা অন্যের স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর ধানমন্ডিতে 2005 সালে গড়ে ওঠে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে কিছুদিন স্বাভাবিক গতিতে চললেও এখন তা বিলুপ্তির পথে। চরম অব্যবস্থাপনা আর পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় ধুঁকছে হাসপাতালটি। 375 সিট বিশিষ্ট হাসপাতালটি ঘুরে দেখা যায় অধিকাংশ বেড ফাঁকা।
ম্যাক্সিমাম সময় 2-3টা পেশেন্ট বা মেডিসিনে 5-6টা এরকম। এখন বর্তমানে আছে গাইনিতে আছে 1টা, মেডিসিনে আছে 2টা, আর আমাদের এখানে 6টা। ফেব্রুয়ারি মাসে কোনো শেষ হলে মার্চে আপনার জানুয়ারির বেতন দিয়ে দেয়। পরিবেশের ছাড়পত্র না থাকলেও কোনো ধরনের বাধা ছাড়াই চলছে হাসপাতালটি। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করলেন। মন্ত্রণালয় থেকে ভর্তি স্থগিত বিদায় অন্য কোনো জায়গায় জব দেয় না, একটা দেয়। আর এটা হলো 73 লক্ষ না কত লক্ষ টাকা, এটা ইএফটিটা করার জন্য লাগবে। তো এই যে চালাই এসতেছে আমি শুধু বেতন পায় না। কোনো প্রফেসর 18 লাখ 20 লাখ না, বা 18 লাখ 15 লাখ 14 লাখ, তারপর গত এই বেতনই পায় না, বেতনই দেয় না। একই চিত্র সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালেও। একটি হাসপাতাল পরিচালনার জন্য যে কয়েকটি বেডের প্রয়োজন তাও নেই সেখানে। নিয়ম মাফিক নেই হাসপাতালের জায়গা। কিভাবে সরকারের নিয়ম উপেক্ষা করে চলছে হাসপাতালটি তা নিয়ে কথা বলেনি কর্তৃপক্ষের কেউ। পরিবেশের ছাড়পত্র ও বেসরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনার কারণ জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পক্ষ নেন হাসপাতালের। নিজেদের উদাসীনতার দায় চাপিয়ে দেন পরিবেশ অধিদপ্তরের নীতিমালার ওপর। সার্বিক বিবেচনা করে সংশোধনের সুযোগ দিয়ে এগুলো চালু রাখা যায় কিনা। তো এই জন্য যেহেতু পরিবেশ শর্তাবলী একটু কঠিন, আমরা তাদেরকে রিমাইন্ডার দিয়েছি যে এগুলো আপনারা সংশোধন করে সময় নিয়ে চালু করা যায় কিনা। একদম ধার বন্ধ করা কিন্তু সোজা। আবাসিক ভবনে পাঠদান, নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন ছাড়াই শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে বেশ কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। ফজলে রব্বি, বাংলা ভিশন, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত রিমান্ডের আদেশ দেয়। মেহেরাজকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক AKM মঈন উদ্দিন। মেহেরাজের পক্ষে তার আইনজীবী MA মালিক তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার রাতে গাইবান্ধায় গ্রেপ্তার হয় মেহেরাজ ইসলাম। এর আগে এই মামলায় মাহাথির হাসান ও আল কামাল শেখ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আলভি হাসান, জুনায়েদ, আল আমিন সানি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি আছেন রিমান্ডে। গত 19 এপ্রিল বিকেলে ছুরিকাঘাতে খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। 46তম BCS প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও পিএসসি সংস্কারের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে পিএসসি সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন কর্মসূচি পালিত হয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, গত 16 বছর পিএসসির উপর রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। অবিলম্বে পিএসসিতে সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা, নইলে পিএসসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। BCS প্রশ্ন ফাঁস জড়িত চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সম্প্রতি আগারগাঁওয়ে পিএসসির সামনে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান বক্তারা। সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত হয়ে অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে 18 এপ্রিল মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় 2025 থেকে 2027 মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান খন্দকার মোহাম্মদ রাফিক হাসান। বর্তমান ও প্রাক্তন অ্যালামনাই এবং বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে মেলবন্ধন তৈরি করে এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে এবং মার্কেটিং বিভাগের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ অধ্যাপক ডক্টর কাজী শরীফুর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অ্যালামনাইরা। গাইবান্ধায় কাগজের কলম তৈরি করে সাড়া ফেলেছেন দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। পরিবেশ বান্ধব হওয়ায় ব্যাপক হারে বাড়ছে এই কলমের চাহিদা। আর এসব কলম বিক্রি করেই লেখাপড়ার খরচ যোগানোর পাশাপাশি হাল ধরেছেন পরিবারের। গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
কলম বলতেই চোখের সামনে ভেসে ওঠে ধাতব বা প্লাস্টিকের তৈরি কলম। সেই কলম দিয়ে লেখালেখি করা হয় কাগজে, কিন্তু সেই কলমটি যদি তৈরি করা হয় কাগজ দিয়ে, তাহলে কাগজের কলম তৈরি করেছেন গাইবান্ধা বোয়ালি ইউনিয়নের শরীফুল ইসলাম। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও 2 হাতের ছোঁয়ায় মুহূর্তেই তৈরি করছেন কলম। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2015 সালে এসএসসি এবং 2017 সালে এইচএসসি পাশ করেন শরীফুল। পরে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2 মাসের চেষ্টায় 2013 সালে সফলভাবে তৈরি করেন কাগজের কলম। তার এমন উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। নিজে নিজে ইনকাম করে, মানে এটা ছাড়া তো উনি অন্যখানে তো আর দৃষ্টি প্রতিবন্ধী আর কিছু করতে পারবে না, বুঝছেন। এটা এখন আমার এখন ভালো যেটা করে ওটা এখন ভালো মনে করি, দোয়া দেওয়া নাকি। যাদের চোখ আছে তারাও কিন্তু এই ধরনের কাজের কোনো একটা উদ্যোগ নেয় না, কিন্তু এই যে প্রতিবন্ধী হিসেবে যে প্রতিভাটা যে প্রকাশ করছে, এটাই তো অনেক বড় পাওয়া। কিন্তু আমরা সাধারণ যারা ভালো মানুষ, আমরা এতটুকু এগোতে পারিনি, ও প্রতিবন্ধী যতটুকু হয়েছে। আমার প্রতিবেশী আমি খুবই শ্রদ্ধা, যদি ছোট ভাই শ্রদ্ধার চোখে দেখি ওকে আমি। সরকারি সহায়তা পেলে ব্যবসা আরও সম্প্রসারিত করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। বর্তমানে আমি খাতা এবং কাগজের কলম দুটাই নিজে বানিয়ে বিক্রি করছি। তো আমার এখানে এই ব্যবসা করতে গিয়ে অনেকগুলো প্রতিবন্ধকতার শিকার আমি হয়েছি। যে যতটুকু আমার আয় হয়, এই আয়ের টাকা দিয়ে আমাকে টানাপড়নে পড়তে হয়েছে। সরকার কিংবা অন্য কোনো কোথাও থেকে সহযোগিতা পাই তাহলে হয়তো আমি ঋণ থেকে মুক্ত হতে পারবো। সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। তিনি অনেক কষ্ট করে ওনার শিক্ষার ব্যয় নির্বাহ করছেন। যে কোনো ধরনের আমরা তাকে সহযোগিতা করতে পারি, পরবর্তী তার পড়াশোনার জন্য সুবিধা হয় এবং শিশুদের তিনি যেন একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারেন আমাদের গাইবান্ধায়। আমরা এই জন্য আমাদেরকে যেভাবে সম্ভব সহযোগিতা করব। বর্তমানে 10 টাকা দরে বিক্রি করছেন মাসে 1000 কলম এবং 20 টাকা থেকে 40 টাকা দরে বিক্রি করছেন 500 খাতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তামিমের চাপে স্থগিত হলো তাওহিদ হৃদয়ের শাস্তি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের শেষ 2 ম্যাচে খেলতে পারবেন মোহামেডান অধিনায়ক। স্থগিত হওয়া 1 ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী বছরের প্রিমিয়ার লিগে। শুক্রবার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেটাররা। 1 ম্যাচে 2 বার শাস্তি দেওয়া হাস্যকর বলে মন্তব্য করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। মানিক মাহমুদের রিপোর্ট। ডিপিএল সূচিতে বিরতি, ছুটির দিন শুক্রবার, তারপরও উত্তপ্ত অবস্থা বিসিবিতে। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি ইস্যুতে একত্রিত ক্রিকেটাররা। নেতৃত্বে বড় ভাই তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর চিকিৎসা শেষে এর আগেও মাঠে এসেছেন তামিম। ক্রিকেটে ফিরতে এখন অনেকটা সময় বাকি, তবে মাঠের বাইরে নেতৃত্বে আবারও সরব দেশসেরা ওপেনার। ডিপিএলে আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের সাথে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছিলেন তাওহিদ হৃদয়, কিন্তু বাইলজ পরিবর্তন করে শাস্তি কমানোর পর তোপের মুখে পড়ে আগের সিদ্ধান্তে ফিরে যায় বিসিবি। সভাপতি ও পরিচালকদের সাথে 6 ঘন্টার ম্যারাথন বৈঠক তামিম হৃদয় সোহানদের। তখন তৌহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি, এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না। এবার লেগে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। শাইনপুকুর গুলশান ম্যাচ নাড়িয়ে দিয়েছিল ঢাকা লিগ, এই নিয়ে আবার নাটক করেছে বিসিবি। পাতানো ম্যাচে প্রমাণ পেতে প্রহসন করায় নাখোশ তামিম। কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি, তারপরে ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিবেন। এটা হলো তৌহিদ হৃদয় ওয়াজ 1 পার্ট, আদার 2টা পার্ট আমি আই হোপ আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি।
কেউ যদি কারাপ্ট থাকে, কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে, আমরা সবাই চাই তার শাস্তি হোক, বাট দেয়ার ইজ অলওয়েজ আ ওয়েজ। আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন না, দ্যাট ইজ নট রাইট। থ্যাংক ইউ। বোর্ডের সাথে তামিমের সাক্ষাতের পরই পাল্টে গেছে তাহিদ হৃদয়ের শাস্তি নিয়ে সিসি টিমের সিদ্ধান্ত। এবছর বাকি 2 ম্যাচে খেলতে পারবেন হৃদয়, শাস্তি ভোগ করতে হবে পরের বছরের প্রিমিয়ার লিগে। ক্রিকেটার ও ক্লাবের চাপে হৃদয়ের শাস্তি স্থগিত করে নিজেদের দুর্বলতা আবারও প্রকাশ করল বিসিবি, মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেহেলগামে হামলা, ভারতের অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের। যুদ্ধের হুঁশিয়ারি, মোদীকে পূর্ণ সমর্থন রাহুলের, সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের। শেখ হাসিনাকে শক্তিশালী করা ব্যক্তিরা এখনো কিভাবে বহাল তবিয়তে, প্রশ্ন রিজভির। হাসিনাকে ফেরত দেয়া না পর্যন্ত ভারতের সাথে ভালো সম্পর্ক হবে না, সার্জিসের মন্তব্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালাতে জামাত আমিরের আহ্বান। অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের সুফল দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ, ফরহাদ মজহারের অভিযোগ। নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজধানীতে চলছে হাসপাতালের কার্যক্রম। সেবার নামে ব্যবসায় নামলেও নেই মানুষের সাড়া। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।